প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ পাকিস্তান প্রধানমন্ত্রীর। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়। ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী। এখন ল্যাটার লিগেন্ড ব্যবহার করবে, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেনসিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালে সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। প্রায় 6 দশক পর বিশ্বমঞ্চে সিরিয়ার প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন সারার 2 রাষ্ট্র বাস্তবায়নের আহ্বান স্পেনের রাজার। নিরাপত্তা পরিষদ সংস্কার দাবি জাপানের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে ইউনূস শাহবাজ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন 2 শীর্ষ নেতা। আর ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বুধবার সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে 2 নেতার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। অত্যন্ত ফ্রুটফুল মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক এটাকে নতুন মাত্রায় নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিংগুলোর ফলে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো-হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন। এর পরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। এছাড়াও দিনের শেষ ভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সফরে এসে তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন 10টিরও বেশি কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 80তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর সঙ্গে 3টি, মাকসুদ কামাল ও ফজলিনুর তাপসের সঙ্গে 1টি করে ফোনালাপ পরীক্ষা করে শেখ হাসিনার এমন নির্দেশনা দিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। পরে ফোনালাপগুলো ট্রাইব্যুনালকেও শোনানো হয় এবং ফজলিনুর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। দেশের ইতিহাসে প্রথমবার বুধবার দুপুর 1টার দিকে সাক্ষীর জবানবন্দি সম্প্রচার করা হয় সরাসরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ কণ্ঠ। জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেন তিনি। এর মধ্যে 5টি কল রেকর্ডে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলি চালাতে শেখ হাসিনার নির্দেশ দেওয়া সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরও একইভাবে ফাঁসি দেওয়া হবে। রাজাকারে তো ফাঁসি দিতে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। আদালতের আদেশে কত কি বাইরে ফেলাই দিল না? জি জি জি
আরেকটি ফোনালাপে ফজলে নূর তাপসকে আশ্বস্ত করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় হেলিকপ্টার থেকে গুলি ও ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জব্দ করা ৬৯টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার 3টি কথোপকথন রয়েছে। এর মধ্যে 2টি ট্রাইব্যুনালকে শোনান বিশেষ তদন্ত কর্মকর্তা। ওরা বিভিন্ন জায়গায় কল রেকর্ডে উঠে এসেছে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার, বোমা নিক্ষেপ, গুলি করার বিষয়ে শেখ হাসিনার নানান নির্দেশনা। নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36-এ নানা মারছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো ঠিক আছে, আকাশ থেকে নামবে তখন দুই ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36-এ পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। বিশেষ তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এসব কল রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। ৬৯টি কল রেকর্ডের মধ্যে বাকি 61টিতে কি আছে খোলাসা করেননি প্রসিকিউশন। জানানো হয়েছে মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালতের আদেশে শেখ হাসিনার পরিবারসহ 11টি শিল্প গ্রুপের ৫৭,২৫৬ কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। শেখ হাসিনার পরিবার ছাড়াও শিল্প গ্রুপের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আরমিট গ্রুপ, এস আলম গ্রুপ, বিগজিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ সহ 10 প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ১,৫৭৩টি ব্যাংক হিসাবে ১৬৮০ কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ১৮৮ বিও অ্যাকাউন্ট থেকে আরও ১৫,৫০০ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে। এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অভিযোগ অনুসন্ধানে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২৪টি ব্যাংকের হিসাব ফ্রিজ করে বিএফআইইউ। গত ৬ মাসে বিএনপি, জামায়াত ও এনসিপির ভোট কমেছে। ৪১.৩০% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। ৬৪ জেলায় ১০,০০০ ভোটারের মতামত নিয়ে করা জরিপে এমন ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। জরিপে জামায়াত ৩০.৩০% এবং এনসিপিকে ৪.১০% ভোটার সমর্থন করছে। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না ৪৫.৫৮% ভোটার। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে নামে জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনে জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইত সারোয়ার। ৬.৩% শতভাগ সন্তুষ্ট। জরিপে ৬৪ জেলার নানা শ্রেণী পেশার ১০,০০০ ভোটারের মতামত নেওয়া হয়। তুলে আনা হয়েছে সরকার গঠনের যোগ্য দল ও আগামী সরকার গঠনের সম্ভাবনার প্রসঙ্গ। দলীয় প্রতীক বিবেচনায় ১৪.৭% ও প্রার্থী বিবেচনায় ৬৫.৫% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র ৮.২% ভোটার। জামায়াতের উপর ১৩.৭ ও এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট ৯.১%। ৪১.৩%, জামাত ইসলামী ৩১.৬%, যেটা হয়েছে ৩০.৩%। জরিপে উল্লেখ করা হয় গেল ৬ মাসে বিএনপির ভোট কমেছে ০.৪%, যেখানে ১.২% কমেছে জামায়াতের। তবে আওয়ামী লীগের বেড়েছে ৪.৮%। ফলাফলে দেখা যায় বর্তমানে বিএনপিকে ভোট দিতে চান ৪১.৩%, জামায়াতকে ৩০.৩% ও এনসিপিকে ৪.১% ভোটার। আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে দলটির ২০% সমর্থক বিএনপিকে, ১৪.৮% জামায়াত ও ২.১% এনসিপিকে ভোট দিতে আগ্রহী।
নতুন সরকার গঠনের জন্য বিএনপিকে ৩৯.১%, জামায়াতকে ২৮.১% এবং এনসিপিকে ৪.৯% ভোটার যোগ্য মনে করেন। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনও ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে জরিপের ফলাফলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। এর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা। তবে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে, পিআর নাকি আসন ভিত্তিক, এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি তারা। এর মধ্যেই বুধবার দুপুরে বরিশাল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নভেম্বরে আলোর মুখ দেখছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা ভোট দিতে পারবেন। প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক ও সব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। ভোটের আগেই সব অস্ত্র উদ্ধার হবে বলেও জানান উপদেষ্টা। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতাদের ওপর নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের ডিম ছোড়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বুধবার দুপুরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের 14তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিম ছোড়ার মতো কার্যক্রম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে সকালে নবগঠিত পিরোজপুর ও বরগুনা জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল, এটা একটা বানানো কথা, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি। দুদকের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সংস্থাটি এতটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, পাচার হওয়া টাকাও ফেরত আনতে পারেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমেই সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন, প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট।
সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে, কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমতকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, এক। ২ নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে। এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তাহলে একটা বিপ্লব করেই করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা কমে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে সিলেটের জেল রোড এলাকায় সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভোট আয়োজন ও এনসিপির প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করেন সার্জিস। বলেন, কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা রুখে দিতে ছাত্র জনতা আবারও মাঠে নামলে নির্বাচন কমিশন যেন প্রস্তুত থাকে। গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির এক হওয়া নিয়ে সার্জিস বলেন, বাংলাদেশের মানুষ তৃতীয় একটি শক্তিশালী রাজনৈতিক দল চায়। আপনারা নির্বাচন দেন, নির্বাচনের দাবি কোথাও ছিল না। এরপরও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিংবা ওই দেশে আমাদের যে কনসুলেট রয়েছে তাদের কাউকে স্ট্রিক্টলি কোনো অ্যাকশন নিতে আমরা দেখি নাই। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা, এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু কমে আসছে। কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করায় বিপাকে খুলনা অঞ্চলের রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এছাড়া প্রায় ৩ মাস ধরে স্থলবন্দর দিয়ে বন্ধ ভারতে কাঁচা পাট রপ্তানি। ফলে এই অঞ্চল থেকে রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা, আর কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে বহু শ্রমিক। নিয়ামুল হোসেন কচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন।
খুলনার দৌলতপুরের পাট গোডাউনগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ত থাকার কথা থাকলেও এখানে শুনশান নীরবতা। রপ্তানিকারকরা কৃষকের কাছ থেকে পাট ক্রয় করে জমা করলেও তা দিনের পর দিন গোডাউনে এভাবেই পড়ে থাকছে। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকাভুক্ত করে গত 8 সেপ্টেম্বর পরিপত্র জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানিকারকরা বলছেন, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে কাঁচা পাট রফতানি বাস্তবে অসম্ভব। খুলনার রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে একই কথা। গত 15 দিনে কাঁচা পাট রফতানির জন্য কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি এই দফতর থেকে। এছাড়া গত 27 জুন থেকে স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতে কাঁচা পাট রফতানি। এতে গত 3 মাসে আগের 3 মাসের তুলনায় কাঁচা পাট রফতানি কম হয়েছে 80%-এরও বেশি। এখন পুরোপুরি রফতানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রফতানিকারকরা। 1000 টনের ইনকোয়ারি আছে, হয়তো তারা 200 টনের অনুমোদন দিল। তাতে করে আমাদের একটা বড় ধরনের ব্যাঘাত হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। পাটের সেক্টরের উপরে বাংলাদেশ অর্থনীতি দাঁড় করানো সম্ভব যদি আমরা অল স্টেক হোল্ডার একটা টেবিলে বসতে পারি। রফতানি না থাকায় খুলনার দৌলতপুরের অধিকাংশ পাট গোডাউনে কাজ নেই শ্রমিকদের। এ অঞ্চলের 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 10,000 শ্রমিক পুরোপুরি বেকার হয়ে যাওয়ার শঙ্কায়। সম্প্রতি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে আন্দোলনও করেন তারা। কিছুদিন আগে যে কাজ হচ্ছে তার 4 আনা কাজ এখন হচ্ছে, তাতে আমাকে অবস্থা খুব ভালো না, আমাকে খুব দুর্দিন যাচ্ছে। আমরা চাই কাজ হোক, শিপমেন্ট হোক, ব্যবসা করুক মালিকরা, তারা আমদানি করুক, রপ্তানি করুক, আমরা কাজ করে খাইয়ে বাঁচতে চাই। এই রপ্তানি বন্ধ হলে হাজার হাজার শ্রমিক আছে এখানে, তাদের সঙ্গে তাদের পরিবার আছে, লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকবে, তারা খুব অসুবিধার মধ্যে আছে। শ্রমিক কর্মচারী দৌলতপুরবাসী সহ খুলনাবাসীর পক্ষ থেকে আমরা বলবো যে কোনো মূল্যে কাঁচা পাট রপ্তানি চালু করা হোক। যদিও রফতানি উন্নয়ন ব্যুরোর দাবি, অনুমতি নিয়ে রফতানির সুযোগ এখনো রয়েছে। সাময়িক সময়ের পর ফের আগের অবস্থায় যাবে বলেও আশা করেন এই কর্মকর্তা। এই বিষয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। র ম্যাটেরিয়াল এটা দীর্ঘ সময়ের জন্য শর্তযুক্ত থাকার কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময় পরে এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই এটাকে আবার শর্তহীন করা হবে, এবং আমি যেটুকু দেখেছি ইতিপূর্বে সেটা হয়ে থাকে নর্মালি। সবশেষ 3 মাসে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানিতে আয় হয়েছে $42 লাখ, যেখানে আগের 3 মাসে এ খাতে আয় হয়েছিল $3,66,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। স্বাভাবিক ভিসা প্রদান বন্ধ সহ ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য আরোপ করেছে নানা শর্ত। এতে এই দুর্গাপূজাকে সামনে রেখে বাড়েনি যাতায়াত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 5 থেকে 6,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে। আর বিশেষ করে দুর্গাপূজার ঠিক আগের এই সময়ে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, অর্থাৎ 10,000-এ। তবে গত 5 আগস্টের পর সরকার পরিবর্তনে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা শুরু হলে ভারত সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বেনাপোল বন্দর দিয়ে সহ সারা দেশের যে বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীদের স্বাভাবিক যে ভিসা প্রদান সেটি বন্ধ করে দেয় এবং দুদেশের মধ্যে রেলপথে বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে কিছুদিন পর আমরা দেখতে পেয়েছি যে রেলপথে বাণিজ্য চালু হলেও কিন্তু এখনো পর্যন্ত রেলপথে দুদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং স্বাভাবিক ভিসা প্রদান সেটি বন্ধ আছে। ফলে কিন্তু পাসপোর্ট যাত্রীর যে যাতায়াত সেটি কিন্তু অনেক অংশ কমে গেছে। গতকাল সর্বশেষ বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে মাত্র 1187 জন। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই বেনাপোল বন্দর দিয়ে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে তাদের অধিকাংশ যায় চিকিৎসার জন্য। এছাড়া উচ্চশিক্ষা গ্রহণ, ভ্রমণ এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতের প্রয়োজন হয়ে থাকে। তবে 5 আগস্টের পর স্বাভাবিক ভিসা প্রদান বন্ধ রাখায় কিন্তু বাণিজ্যে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কিন্তু যারা চিকিৎসা জন্য ভারতে যেতে চাচ্ছে তারাও কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে স্বাভাবিক ভিসা প্রদান বন্ধ, এর মধ্যে কিন্তু আবার গত মাসের 10ই আগস্ট কিন্তু আবারও কিন্তু ভিসা ফি যে 840 টাকা ছিল, ভারতীয় দূতাবাসে ভিসা ফি 840 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 1500 টাকা করেছে। এতে নানা এবং ভিসা প্রদানে কিন্তু নানা শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত এবং ভিসা প্রদানের যে নিষেধাজ্ঞা, তার কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমরা দেখতে পেয়েছি অসংখ্য হারে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত কমতো।
দুর্গাপূজার ঠিক দুদিন আগে কিন্তু এখানে প্রতিদিন আমরা দেখতে পেয়েছি 8 থেকে 10,000 যাত্রীর দীর্ঘ লাইন থাকতো। তবে এখন এই মুহূর্তে সর্বোচ্চ এখানে পাসপোর্ট যাত্রীর সংখ্যা প্রায় 400 থেকে 500 জন। এছাড়া আপনি জানেন যে এ পথে পাসপোর্ট যাত্রী প্রচুর যাতায়াত করে এবং এই পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রে কিন্তু দিন দিন যে ভ্রমণ কর সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। বর্তমানে একজন পাসপোর্ট যাত্রীকে ভারতে যেতে হলে 1000 টাকা ভ্রমণ কর এবং 60 টাকা বন্দরের যে ট্যাক্স সেই ট্যাক্সটি পরিশোধ করতে হয়। তবে যাত্রী সেবার যে মান সেটি কিন্তু এখনো কিন্তু কাঙ্ক্ষিত মান সেটি নিশ্চিত করা হয়নি। প্রতিদিন আমরা দেখতে পেয়েছি ভোর 4টে থেকে এখানে পাসপোর্ট যাত্রীরা কিন্তু খোলা আকাশের নিচে রোদ এবং বৃষ্টিতে তারা দাঁড়িয়ে থাকে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভিসা জটিলতা সহ নানা প্রতিবন্ধকতার কারণে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত দিন দিন কমে আসছে তার সর্বশেষ। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায়, কৌশলে রাজস্ব ফাঁকি সহ বিভিন্ন অভিযোগ খুলনার নদীপথে সবচেয়ে বেশি মানুষ পারাপার হওয়ার রূপসাঘাটে। 3 সংস্থার বিরুদ্ধে চলছে একাধিক মামলাও। ফেরি যুক্ত করে ঘাটটির টোল উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। নদীপথে খুলনা নগরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই ঘাটটির নাম রূপসা। প্রতিদিন অন্তত 20,000 মানুষ যাতায়াত করেন এই পথে। তবে পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায়, পারাপারে ট্রলার ভাড়া বৃদ্ধি থেকে যাত্রী লাঞ্ছনা ঘাটের নিয়মিত ঘটনা। রূপসাঘাটের ভাঙাচোরা 2টি পন্টুনের বেহাল দশা। বড় বড় ফাঁকফোকর আর উঁচু নিচু পন্টুনে যাত্রীরা পড়ে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ভাঙাচোরা পন্টুন থেকে পড়ে একটি শিশুর মৃত্যুও হয়েছে। ওই সময় সতর্কতা ব্যানার টাঙিয়ে এক পাশের পন্টুন ব্যবহার বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে নৌযান চালকরা মানেননি সেই নোটিশ। দ্বিগুণ টোল আদায় হলেও ঘাটের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাতায়াতকারীরা। পল্টনগুলো ঠিক করে না, যেখানে করবে রড অ্যাঙ্গেল পাতি দিয়ে সেখানে কাঠ দিয়ে করেছে। 2 টাকা তো নিজের লাগিয়েছে, তাও এই মালটা নিয়েছে, তারপরে 20 টাকা নিয়েছে জোর জুলুম করে। টোলটা আগের চেয়ে বেশি হয়েছে, ডবল হয়েছে। তবে পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায় সহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদনের কথা জানান ইজারাদার। গত ফেব্রুয়ারিতে পল্টনটা দেওয়া হয়েছে, গ্যাংওয়েটা আমরা এখনো পাই নাই। আর এই গ্যাংওয়ের যে অবস্থা, এখানে কাজ করালে এতে ঝালাই থাকে না। এদিকে ঘাটের দখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে সিটি কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের মধ্যে। চলছে একাধিক মামলাও। গত বছর সেপ্টেম্বরে কেসিসি থেকে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে জনপ্রতি 1 টাকা থেকে 2 টাকা করে টোল নির্ধারণ করে বিআইডব্লিউটিএ। এতে রাজস্ব দ্বিগুণ হওয়ার কথা থাকলেও ঘটছে উল্টো। যেখানে কেসিসি গড়ে প্রতি মাসে 5 লাখ টাকার বেশি টোল আদায় করত, সেখানে বিআইডব্লিউটিএ গড়ে আদায় করছে 2 লাখ টাকা। টোল আদায়ের এমন ছন্দপতনের কারণ হিসেবে বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বিআইডব্লিউটিএ বলছে 1 বছরে একাধিকবার দখল পাল্টা দখলেই এমন জটিলতা। আমাদের চেয়ারম্যান স্যার আশ্বস্ত করেছেন এবং আমাদের আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন যে দ্রুত মামলা নিষ্পত্তি করে এটা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়ার জন্য। ঘাটটি টোলমুক্ত করতে ও ফেরির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর কর্মসূচি সহ বিভিন্নভাবে ক্ষোভ জানিয়ে আসছেন স্থানীয় সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ভরা মৌসুমে কুষ্টিয়ার কুমারখালীতে দেখা দিয়েছে বাঁশঝাড় পোকার আক্রমণ। কৃষক বলছেন বারবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো সমাধান। এমনকি কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও তাদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার কথা জানায় কৃষি বিভাগ। আবুল হোসেনের ছবিতে SM রাশিদের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে ধান, তবে অনেক গাছের আগায় বসে আছে পোকা। এই কারণে অনেক ধান নষ্ট হচ্ছে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার জিকেশেষ প্রকল্প এলাকার ধান খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন বারবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো সমাধান। এই কারণে সৃষ্টি হয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা। এমনকি কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও তাদের। এত পরিমাণ পোকামাকড় এই বছরে, আসলে আমার ধানটা যে ফুলবে, ধানটা না বাড়লে তো ফুলবে না, সে ধানটা বাড়তেওছে না, ফুলতেওছে না। এই ধরনের সাদা সাদা পোকা, কালো পোকা, বুঝছেন,
এতে ধান খেয়ে আমাদের শেষ করে দিল। স্প্রে করার পরে 2-4 দিন 5 দিন ভালো থাকতেছে, আবার যা তাই হয়ে যাচ্ছে। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে গেলে তার কখনো যোগাযোগ পাচ্ছি না। তিনি আমাদের চিনুন, তাদের সাথে আমার দেখাও নাই, কোনো কথাবার্তাও হয় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পার্সিং করার কারণে মাজরা পোকার আক্রমণ কমে আসছে। যতটুকু আছে আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী এবং আমরা সহ কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা চলতি মৌসুমে 14,965 হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। কারওয়ান বাজারে কাভার্ড ভ্যান চাপায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান রায়ান নিহত হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপারকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। বুধবার দিবাগত রাত 12টার দিকে কারওয়ান বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা সজীব নামে অপর আরেকজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে রায়ান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। নিহত রায়ানের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেলে দুজন আরোহী ছিল, রাইহান এবং সজীব। পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে তাদেরকে সজোরে ধাক্কা দিলে পড়ে যায়। পড়ে গেলে রাইহান নামের ছেলেটি স্পট ডেথ। পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি, লিখিত দিলে অবশ্যই এটা মামলা হবে। গাজীপুরের টঙ্গীর রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। এ নিয়ে ফায়ার সার্ভিসের 2 সদস্যের মৃত্যু হলো। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, দেশের সেবা করতে গিয়ে মৃত্যু গর্বের ও মর্যাদার। এ সময় নিহতের সন্তানদের শিক্ষা ভাতা দেওয়ার ঘোষণা দেন তিনি। যে কোনো অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে জানমাল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। গাজীপুরের টঙ্গীর রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে জীবন প্রদীপ নিভে গেল 2 ফায়ার ফাইটারের। পুরো শরীর পুড়ে যাওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন দমকল কর্মী নুরুল হুদা। বুধবার দুপুরে মারা যান তিনি। সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। এ সময় স্বজনরা সরকারকে নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয়ার আহ্বান জানান। নুরুল হুদার মৃত্যুতে শোক প্রকাশ করে ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, দেশের সেবা করতে গিয়ে মৃত্যু গর্বের ও মর্যাদার। জানান, নিহতের সন্তানদের দেয়া হবে শিক্ষা ভাতা। ফায়ার সার্ভিস থেকে আমরা আমাদের কল্যাণ তহবিল আছে, ওনারা খুব শীঘ্রই ওখান থেকে কিছু আর্থিক সাহায্য পাবেন। এর বাইরে হলো ফায়ার সার্ভিস থেকে ওনাদের বাচ্চাদের আমরা একটা শিক্ষা অনুদান দিব। এদিকে আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যারা এলাকাবাসী প্রত্যেকেই তাদের পরিবারের সাথে থাকব। প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। গত 22 সেপ্টেম্বর বিকেলে টঙ্গী বিসিক শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 3 সদস্য ছাড়াও দগ্ধ হন স্থানীয় কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের 1 সদস্য সহ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 জন। আহসানুল করিম, সময় সংবাদ। খুলনায় হাসপাতাল থেকে শিশু চুরির আলোচিত ঘটনায় মায়ের সঙ্গে 3 দিন কারাভোগ করতে হয়েছে 13 দিন বয়সী এক শিশুকে। মঙ্গলবার কোলের শিশুকে নিয়ে মা জামিন পেলেও বিষয়টির সমাধান হয়নি এখনও। অভিযোগ উঠেছে, পুলিশ অতি উৎসাহী হয়ে ঘটনাটিকে মানব পাচার মামলা হিসেবে দেখানোয় সৃষ্টি হয়েছে জটিলতা। তবে পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া মেনেই করা হয়েছে সবকিছু। নেমন হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। 11 দিন বয়সের বাচ্চা আমার, এভাবে তাকে কষ্ট দিল, এটা ভাবলি খারাপ লাগে। 13 দিনের মেয়েকে কোলে নিয়ে অঝরে কাঁদছেন মা শাহজাদি, কারণ জন্মের পর নিষ্পাপ শিশুকে যেতে হয়েছে কারাগারে। আমার মাসুম বাচ্চাকে নিয়ে আমার জেলেও যেতে হয়েছে।
সে খুব অসুস্থ হয়ে পড়েছে, সেখানে যে এখনো সুস্থ হয়নি। ঘটনা শুরু গত 11 সেপ্টেম্বর। পঞ্চম সন্তানও মেয়ে হলে শাহজাদিকে হাসপাতালে রেখে চলে যান স্বামী সিরাজুল। এমন পরিস্থিতিতে 15 সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া একটি ছেলে শিশু চুরি করে বাড়ি নিয়ে যান শাহজাদির মা নার্গিস বেগম। অপরে শিশু বাড়িতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে আসেন হাসপাতালে। শিশুটিকে ফিরিয়ে দেন অভিভাবকের কাছে। তাকে বাচ্চা তাকে পৌঁছে দিয়ে আসলাম, দিদি করলো আমরা একটু খুশি হয়ে গেছি, আমাকে আর কোনো কিছু লাগবে না। স্বামী ভর্তি করে দিয়ে গেছিল, পরে সিজার হয়েছে। 15 সন্তান হওয়ার পরে স্বামী চলে গেছে, টোটালি আর আসেই নাই। ঘটনা এখানেই শেষ হতে পারত, তবে বিপত্তি বাধে পুলিশি জটিলতায়। শাহজাদি ও তার মা নার্গিসের বিরুদ্ধে ছেলে শিশুটির বাবা মির্জা সুজনকে দিয়ে মামলা করায় পুলিশ। যদিও সে সময় সুজন ও তার পরিবার বলেছিল সন্তান ফিরে পাওয়ায় অভিযোগ নেই তাদের। এমন মামলায় হতবাক দুই পরিবারই। মামলাটা যে হলো বাদী জবানবন্দিতেও সে দিনাই, কিংবা আমিও বলতেছি না যে সে আমাকে দিছে। তারা নির্দোষ, আর তাদের প্রতি আমার কোনো প্রকার অভিযোগ নেই। শিশু ফিরে পাওয়ার পরও সহজে সমাধানযোগ্য বিষয়টি পুলিশই জটিল করেছে বলে মনে করেন এই আইনজীবী, যদিও তা মানতে রাজি নয় পুলিশ। যখনই আবার বাচ্চাটা ফেরত আসছে তখন বাচ্চা মিসিং গেলে আবার খুবই সফট হয়ে গেছে, কিন্তু পুলিশ তখন তাদের ক্রেডিট নেওয়ার জন্য যে না এটা মানব পাচার মামলা, আমরা উদ্ধার করছি অমুক জায়গাতে, সেইভাবে মামলাটা ফাইল করছে। পুলিশ তাদের সমস্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী করে, এক্ষেত্রেও তাই করা হয়েছে, এর কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। শাহজাদির গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামে, তার শ্বশুর বাড়ি একই জেলার রামপালে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও 5 জনের। এদিকে এডিস থেকে বাঁচতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের সংখ্যা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারির বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। কাশি উঠে মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো কয়েল জ্বালাই ঘুমাই আমরা। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে ছানি অপারেশন, দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু সচেতনতা সম্পর্কিত ক্যাম্পেইন ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান কর্মসূচি আরও বিস্তৃত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসকরা। বুধবার রাতে বিশেষায়িত হাসপাতালটির 20 বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা জানান আয়োজকরা। অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে প্রতিনিয়ত প্রযুক্তির ব্যবহার ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে বলেও জানান তারা। চক্ষু সেবায় বাংলাদেশকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখাও ঘোষণা দেন তারা। চোখের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকরা যথেষ্ট অভিজ্ঞ ও পারদর্শী হওয়ায় রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমবে বলেও জানান তারা।
চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে সেটার জন্য লেজার করা, সার্জারি করা, সেই সেবা আমরা দিচ্ছি। গ্লোকোমা দিয়ে হলে চোখের প্রেশার, ব্লাড প্রেশার যেমন আছে চোখের প্রেশার, সেটা যদি ভেতরের নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইটার চিকিৎসাও কিন্তু আমরা আন্তর্জাতিক মাননিক দিতে পারছি। এখন বহু জটিল রোগ আছে যেটা আমরা এখানে চিকিৎসা দিতে পারি এবং খুব সাফল্যের সাথে দিতে পারি। এককালে রেটিনার কোনো চিকিৎসা আমাদের দেশে ছিল না, এখন রেটিনার সমস্ত ধরনের চিকিৎসা আমরা বাংলাদেশে দিতে পারি। দেখছেন ভোরের সময়। দীর্ঘদিন ধরে বেহাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের সংযোগ সড়ক, অথচ 2023 সালে রাস্তাটি পাকাকরণের কাজ শুরুর পরেই থেমে যায়। এরপর আরও অগ্রগতি না হওয়ায় এখনও ভোগান্তিতে স্থানীয়রা। এলজিইডি বলছে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে কাদা, যে কোনো যানবাহনের চলাচলের অনুপযোগী, তাই কাঁচা রাস্তায় খালি পায়েই হেঁটে যেতে হচ্ছে এলাকাবাসীর। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের সংযোগ সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে। 3.25 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি 2023 সালে পাকাকরণ শুরু হওয়ার পর থেমে যায়। এরপর আর অগ্রগতি না হওয়ায় এখনো ভোগান্তিতে স্থানীয়রা। 3 বছর আগে খুঁড়ি রেখেছি, এখনো পর্যন্ত বালি দেওয়া এই রাস্তায় শেষ হয়নি। বয়স্কদের চলাফেরা সে কত বিড়ম্বনা, তা আমাদের ভাষায় ব্যাখ্যা করার মতো ভাষা নেই। বয়স্ক যদি কোনো রুগী গাড়ি করে এই রুগীটাকে নিয়ে যেতে হয়। এলজিইডি বলছে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাশিত কাজের গতি না থাকার দরুন তখন এই বর্ষার ভিতর জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ওই ঠিকাদারের সঙ্গে কথা বলে তার একটা রিভাইজ ওয়ার্ক প্ল্যান নিয়ে কাজটা শুরু করার জন্য অনুরোধ করছি। এলজিইডির তথ্য মতে সড়কটি পাকাকরণে ব্যয় ধরা হয়েছে 3.25 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। স্বল্প জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গার প্রাণী সম্পদ অফিস ও চিকিৎসা সেবা কার্যক্রম। গবাদি পশু ও পাখির মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রাণী সম্পদ বিভাগের। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গায় জেলা প্রাণী সম্পদ অফিস, জেলা ভেটেরিনারি হাসপাতাল, 4টি উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রম রয়েছে। এর মধ্যে জেলার 6টি অফিসে জনবল প্রয়োজন 62 জন, তবে দায়িত্ব পালন করছেন অর্ধেকেরও কম। 36টি পদ শূন্য রয়েছে। দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় গুরুত্বপূর্ণ ভেটেরিনারি সার্জনের 2টি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। জেলা ভেটেরিনারি হাসপাতালে 5টি পদের বিপরীতে 4টি পদ শূন্য। এই হাসপাতালটির কার্যক্রম অনেকটা বন্ধের পথে। 4টি উপজেলায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার 24টি পদের মধ্যে 17টি পদ শূন্য রয়েছে। জনবল সংকটে এসব প্রতিষ্ঠানে মিলছে গবাদি পশু, হাঁস মুরগি চিকিৎসা সহ প্রয়োজনীয় ওষুধ। সঠিক সেবাটা নিতে আসলে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এখানে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যেমন হচ্ছে এখানে জনগণ সংকট। এখানে ভিএস না থাকলেই তখনই দেখা যায় যে খামারিরা যে কোয়াক ডাক্তার থাকে তাদের কাছ থেকে সেবা নিয়ে প্রতারিত হয়। ভেটেরিনারি সার্জন এখানে দিলে অতি সত্বর এখানকার মানুষজন আরো বেটার সার্ভিসটা পাবে। সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রাণী সম্পদ বিভাগের। 37টি পদ আমাদের শূন্য পদ আছে। এই শূন্য পদ সত্ত্বেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। জেলার প্রায় 75,95,000 গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসা সেবার জন্য রয়েছেন মাত্র 2 জন ভেটেরিনারি সার্জন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। শার্শায় সরকারি বিল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতন হলে সম্প্রতি জমি ফিরে পেতে স্থানীয় মৎস্যজীবীরা ভূমি অফিস ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন। দখলদারদের দাবি, ক্রয় সূত্রে জমির মালিক হয়েছেন তারা। শিগগিরই দখলমুক্ত করে সরকারি জমি উদ্ধারের আশ্বাস ভূমি বিভাগের। আজিজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া এলাকার বড় বাড়ি লাইকার বিল। 15 বছর আগেও 15 একর এ জলাশয়ে মাছ চাষ করতেন গ্রামের 38 জন মৎস্যজীবী।
অভিযোগ উঠেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর গ্রামের প্রভাবশালী আলিম, মতিয়ার, নজরুল ও আব্দুল সাত্তার জলাশয়টি দখল করেন। এতে বেকার হয়ে পড়েন মৎস্যজীবীরা। আওয়ামী লীগ সরকার পতন হলে সম্প্রতি জমি ফিরে পাবার আশায় ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে ওরাই চাষ করে খেত। জলদস্যুরা যারা আছে এখানকার প্রভাবশালীরা এখন উচ্ছেদ করে দিয়েছে। আমাদের জীবনে এখন খুব কষ্টেই দিন যাচ্ছে। পর্যবেক্ষণ করে আমাদের যেন সমাধান করে দেয়। তবে দখলদারদের দাবি তারা জমির মালিক হয়েছেন ক্রয় সূত্রে। কাগজ দেখলে বোঝা যাবে, কাগজের উপর আমি কোনো কথা বলতে পারবো না। 80 সাল থেকে আমাদের সবকিছু দলিল আছে। সংশ্লিষ্ট ভূমি অফিস বলছে জমিটি বিল শ্রেণীভুক্ত। শীঘ্রই দখলমুক্ত করে সরকারি জমি উদ্ধারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বিল শ্রেণীর জমি কোনো ক্রমেই ব্যক্তি মালিকানা হওয়ার সুযোগ নাই। লাল পতাকার মাধ্যমে চিহ্নিত করতে হবে, তারপরে এটা আমরা সবাই জানতে পারবে। ওখানে আমরা সাইনবোর্ড পুঁতে দেবো। অভিযুক্তদের মধ্যে আলিমের দখলে 11 বিঘা, মতিয়ারের দখলে 15 বিঘা এবং বাকিদের দখলে রয়েছে 19 বিঘা জমি। সময় সংবাদ, বেনাপোল। মানিকগঞ্জের সাটুরিয়ার হরগোচ এলাকায় প্রভাবশালী মহল বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। এতে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নষ্ট হচ্ছে ফসল, চাষাবাদ করতে পারছে না কৃষকরা। এছাড়া রাস্তার পানি জমে থাকায় বিপাকে বাসিন্দারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ জলাবদ্ধতা নিরসনের আশ্বাস স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। বাড়ির আশপাশে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি, তা মারিয়ে ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজ করতে হচ্ছে বাসিন্দাদের। জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে জমির ফসল। মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজের বালুরচর এলাকায় প্রভাবশালী মহল সেতুর মুখে বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে 5 গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে এলাকাবাসী। দুর্ভোগ এড়াতে ও কৃষি উৎপাদন ঠিক রাখতে দ্রুত বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি তাদের। ব্রিজ আটকানোর জন্য যে পানি আটকা পড়ে গেছে, আমরা পানি ভেঙে বাইরে পানি বাইজা মরে গেছে। পানির কারণে হাতে পায়ে ঘা হচ্ছে। ব্রিজ যদি ক্লিয়ার না করে তাহলে তো এই চকের কোনো পানি বেরোতে পারবে না। রাতের আধারে ঢামটাক দিয়ে মাটি ফালিয়ে পানির রাস্তাটা ভরাট করে জায়গাটা দখল নিছে এরা। এ ঘটনায় প্রতিবেদন করতে গেলে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বাধার মুখে পড়েন সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিক। প্রতিবেদন না করতে হুমকি ধামকি দেওয়া হয়। তবে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলার নির্বাহী কর্মকর্তার। বাঁধের কারণে যদি পানি আক্রান্ত হয়ে যদি আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই উপজেলা প্রশাসনের সহায়তা নিব, কিভাবে সেটার সমাধান করা যায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। নির্দেশনা দিচ্ছি যে এই সপ্তাহের মধ্যে মাটিটি সরিয়ে নেওয়ার। যদি তারা না করে পরিবেশ আইন এবং অথবা বর্তমান ভূমি প্রতিকার আইনে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এটি অপসারণ করে দেব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হরগজ এলাকায় জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে 1 হেক্টর জমির ফসল। এছাড়া কয়েক হেক্টর জমি পানিতে ডুবে থাকায় চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের সবাই এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সিলেটে অবৈধ টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, পুলিশ, র্যাব ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। বুধবার তৃতীয় দিনে চলমান অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মিটার খুলে নেওয়া হয়েছে। সব মিলে নগরীর 48টি সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিনি। চুয়াডাঙ্গায় নকল সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে সদরের আকন্দবাড়িয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল সার বিক্রির অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সকে জরিমানা করা হয়। ঝিনাইদহে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার রাত 3:45টার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি
সদর উপজেলার নলডাঙ্গায় সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি জানান, মন্দিরের প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঝিনাইদহে অভিযান চালিয়ে 3টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জের পৌর এলাকায় চলে অভিযান। এ সময় ইটভাটার বৈধ কাগজ না থাকায় শিবনগর MMBM ব্রিক্স, HMBM ব্রিক্স এবং AMBM ভাটা এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয় আরও এক শিশু। বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার 3 শিশু পশ্চিম লৌহজং নদীর স্টেডিয়াম ব্রিজের নিচে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে ডুবে যায় 2 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 8 বছরের শিশু মেহেদির হাসানের লাশ উদ্ধার করে। এখনও নিখোঁজ আদিপ নামে 10 বছরের আরেক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। উদ্বোধন হয়েছে 1 বছরের বেশি সময়, কিন্তু আজও চালু হয়নি মাগুরার প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস। বিশাল এই ভবনের ফটক এবং ভেতরের সব কক্ষই এখনও তালাবদ্ধ, যে কারণে নষ্ট হচ্ছে ভবনে থাকা মূল্যবান আসবাবপত্র ও যন্ত্রাংশ। এলাকাবাসী বলছে, সরকারের এত বড় বিনিয়োগের পরও সুবিধা কার্যকর না হওয়ায় তাদের অনেক প্রত্যাশা পূরণই হচ্ছে না। আর সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাগুরার জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে 2018 সালে শুরু হয় প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস, বিশেষ চাহিদা সম্পন্নদের পরিচর্যা কেন্দ্র এবং শিশু নিকেতন প্রকল্পটি। 2021-22 অর্থ বছরে ভবন নির্মাণের জন্য অনুমোদন পেলে কাজ শেষ হয় 2024 সালের জুন মাসে। কথা রয়েছে, এই ভবনটি পরিচালনা করবে প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট। সুবিশাল এই ভবনে 50 জন প্রবীণের নিরাপদ আবাসন এবং 50 জন এতিম ও পিতামাতার স্নেহবঞ্চিত শিশুদের নিরাপদ আবাসনের ব্যবস্থা রয়েছে। তাদের ব্যবহারের জন্য ইতিমধ্যে কেনা হয়েছে অত্যাধুনিক আসবাবপত্র। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচ করে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন, কিন্তু আজও চালু হয়নি এর কার্যক্রম। এলাকাবাসী জানায়, 1 বছরের বেশি সময় আগে হস্তান্তর করা হলেও তালাবদ্ধ থাকে ভবনটি। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার অসহায় প্রবীণ এতিম ও প্রতিবন্ধী শিশুরা। দ্রুত প্রকল্পটি চালু করার দাবি স্থানীয়দের। কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো কোনো লোকজন কোনো কিছু না, এখনো চালু করতে পারেন। এটা বয়স হয়ে গেলে পারে কোনো জায়গা যাতে পারবো না, এই জায়গা থাকবো। এটা এখনো আপনার চালু হইতেছে না, তারা এই সুবিধা থেকে এখনো বঞ্চিত আছে। অতি দ্রুত চালু হোক এবং এখান থেকে সবাই সুবিধা ভোগ করুক। সমাজসেবা অধিদপ্তর বলছে, নিবাসটি চালু করতে ট্রাস্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আর ট্রাস্টের পরিচালক বলছে, দ্রুত সময়ের মধ্যেই চালু করার উদ্যোগ নেওয়া হবে। প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস, এতিমখানা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাহায্য কেন্দ্র, এই কার্যক্রমের আমাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে। তারা একটি একটি করে টাকা সেভ করে এই ট্রাস্টটা রেজিস্ট্রেশন করাই বা গড়ে তোলার চেষ্টা করি। প্রফুল্ল প্রতিভা ট্রাস্টের আবেদনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 18 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে 40,000 বর্গফুটের 2টি 5 তলা বিশিষ্ট এই প্রবীণ নিবাস ও এতিমখানা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। পর বিশ্ব নেতাদের সামনে দেয়া ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন সিরিয়ার প্রেসিডেন্ট। জাতিসংঘ অধিবেশনে আহমেদ আল শারা আহ্বান জানান, দ্রুত সংঘাত বন্ধ করে 2 রাষ্ট্র বাস্তবায়নের। সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন শারা। এদিকে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফেলিপে। নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা। প্রায় 6 দশক পর বিশ্বমঞ্চে সিরিয়ার কোন রাষ্ট্রপ্রধান। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার বক্তব্যে উঠে আসে সিরিয়ার গৃহযুদ্ধ, ইসরায়েলের সঙ্গে বিরোধ, দেশ পুনর্গঠন পরিকল্পনা। গাজা যুদ্ধ ইস্যু নিয়েও কথা বলেন আহমেদ আল শারা। অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সমর্থনের কথা জানিয়ে আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধের। সিরিয়া যে কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তা কেউ কখনো অনুভব না করুক, এই কামনা করি। আমরা সেই অনেক দেশের মধ্যে এক যারা যুদ্ধ ও ধ্বংসের যন্ত্রণার সঙ্গে পরিচিত। এজন্য আমরা গাজার মানুষের পাশে দাঁড়াই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই।
সিরিয়া ইসরায়েল বিরোধের প্রসঙ্গ টেনে সারা বলেন তার সরকার 1974 সালে তেল আবিবের সঙ্গে শান্তি ও সীমানা ইস্যুতে হওয়া চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে, যা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সারা। জাতিসংঘ সাধারণ সভায় গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান স্পেনের রাজা ফেলিপে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন এগুলো মানবিক বিবেকের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লজ্জিত করে। তিনি দ্রুত দুই রাষ্ট্র সমাধান, ন্যায্য ও স্থায়ী আঞ্চলিক শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেন। জাতিসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি বলেন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ কার্যকরভাবে কাজ করতে পারছে না। ইশিবা বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা 15 বছর স্থগিত রাখা এবং পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল করা জরুরি। জাপানের প্রধানমন্ত্রী অভিযোগ করে আরো বলেন ইসরায়েলের একপাক্ষিক পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হাউথির ড্রোন হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার আগে সতর্ক সাইরেন বাজলেও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হয়। আয়রন ডোম থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ড্রোনটি ধ্বংস করা যায়নি এবং এটি শহরের ভবনে আঘাত হানে। এই ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ইলাতে হামলা চালানোয় হাউথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও 85 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আক্রমণ বন্ধ না হলে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন হামাস। ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি বলেন ধ্বংসাত্মক অস্ত্রনীতি অনুসরণ করবে না তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পরও জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রয়েছে বলেও দাবি করেন পেজেশকিয়ান। এদিকে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের গুঞ্জনের মধ্যেই পরমাণু ইস্যুতে রাশিয়া ইরান চুক্তি হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি না দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কড়া সতর্কবার্তার একদিন পরই জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এ ধরনের অস্ত্র তৈরি করছে না এবং ভবিষ্যতেও করবে না। এটি ইরানের ধর্মীয় নীতি এবং সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত বলেও জানান পেজেশকিয়ান। আমি এই অধিবেশনে আবারও ঘোষণা করছি যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, করছে না এবং ভবিষ্যতে করবে না। আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে নেই এবং এটি আমাদের নৈতিক বিশ্বাস এবং নেতার ধর্মীয় নির্দেশের বিষয়। ফলে আমরা কখনো প্রচণ্ড ধ্বংসাত্মক অস্ত্রনীতি অনুসরণ করব না। গত জুন মাসের 12 দিনের সংঘাতের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন ইরানের সাহসী জনগণ আগ্রাসীদের ভয়ঙ্কর পরিকল্পনা উন্মোচন করে ভেঙে দিয়েছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানসিক ও মিডিয়ার যুদ্ধ, বিভাজনের প্রচেষ্টা সত্ত্বেও জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের জ্বালানি মন্ত্রী বলেন জাতিসংঘ নিষেধাজ্ঞা ফেরত এলেও চীনের সঙ্গে তেলের রপ্তানি অব্যাহত থাকবে। তিনি বলেন আগের মার্কিন নিষেধাজ্ঞা এরই মধ্যে তেলের বাজারে প্রভাব ফেলেছে। নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তেহরান প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক শক্তি বাড়ানোর নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোসাটম ও ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তারা মস্কোয় এই চুক্তিতে সই করেন। পরিকল্পনা অনুযায়ী 2040 সালের মধ্যে ইরানে 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এতে তেহরান 20 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য স্থির করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন রাশিয়ার মিগ-29 যুদ্ধবিমান। প্রথম দফায় বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান তেহরানে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পূরণেই এই পদক্ষেপ নিয়েছে ইরান। এই সরবরাহ আঞ্চলিক শক্তির সমীকরণ কতটা পাল্টে দেবে সেই প্রশ্ন উঠছে। ইসরায়েল ইরানের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের F-14, F-5 এমনকি রুশ S-300 প্রতিরক্ষা ব্যবস্থা। সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে দেশটি। একই সঙ্গে বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান।
এরই ধারাবাহিকতায় রাশিয়ার MiG-29S যুদ্ধবিমান তেহরানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে বলে জানান তিনি। MiG-21Sকে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, তেহরান আরও উন্নত রুশ Su-35 যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের দাবি শিগগিরই এ বহরে যোগ দেবে রুশ সুখোই Su-35 ও S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, পাশাপাশি থাকছে চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকদের দাবি, অস্ত্র সরবরাহের পেছনে মস্কোর রাজনৈতিক হিসেবও স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ আর নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া জোট গড়ছে তেহরানের সঙ্গে, আর ইরানের তেল কিনে নেওয়া চীন আপাতত নীরব থেকেও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, রুশ যুদ্ধবিমান হাতে পাওয়া ইরানের জন্য তাৎপর্যপূর্ণ হলেও আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাবে কিনা তার উত্তর মিলবে Su-35 আর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তব মোতায়েনেই। নাদিম মারজান, সময় সংবাদ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আবার উত্তাল ভারতের লাদাখ। বুধবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 50 জন। এ সময় বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেন বিক্ষুব্ধরা। পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। বুধবার রণক্ষেত্রে পরিণত হয় ভারতের লাদাখ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে লাদাখের লেহ শহরে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন আরও অনেকে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরে বিক্ষোভকারীদের সমাবেশ হঠাৎ সহিংসতায় রূপ নেয়। এ সময় বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেন বিক্ষুব্ধরা। পুলিশ ভ্যান সহ বেশ কয়েকটি গাড়িতেও অগ্নিসংযোগ করেন তারা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দাবি আদায়ে আমরণ অনশনে বসেন আন্দোলনকারীরা। এ সময় 2 জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 2019 সালে 370 ধারা বাতিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাশের মাধ্যমে জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। আগামী 6 অক্টোবর আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়ার হামলা ঠেকাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘে দেয়া ভাষণে তিনি বলেন, পুতিনের আগ্রাসন ঠেকানো না হলে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। এদিকে ন্যাটোভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটি। পশ্চিমা সামরিক জোটের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 2 জন নিহত, 5 জন আহত হয়েছেন। হামলার পর শহরে জরুরি অবস্থা জারি করা হয়। ন্যাটোভুক্ত কয়েকটি দেশের আকাশসীমায় ড্রোন ও বিমান অনুপ্রবেশের ঘটনায় রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটি। ন্যাটো জানায়, সদস্য রাষ্ট্রের আক্রমণের ক্ষেত্রে প্রয়োজনে সামরিক ও অসামরিক সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রাশিয়া ন্যাটো সাম্প্রতিক উত্তেজনার জেরে গোটল্যান্ড দ্বীপ ঘিরে প্রতিরক্ষা জোরদারে মহড়া চালিয়েছে সুইডেন ও পোল্যান্ড। দ্বীপটিকে বাল্টিক সাগরের নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিকে জাতিসংঘে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়াকে থামানো না গেলে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। তিনি ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র প্রযুক্তির দ্রুত প্রসারের ঝুঁকি উল্লেখ করে বলেন, এখনই রাশিয়াকে ঠেকানো ভবিষ্যতের তুলনায় অনেক সস্তা সমাধান। জেলেনস্কির দাবি, পুতিন ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে যুদ্ধকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দিতে চাইছেন, যা এরই মধ্যে ন্যাটোর কয়েকটি সদস্য দেশের আকাশ সীমায় রুশ ড্রোন প্রবেশে স্পষ্ট হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE এর বন্দি শিবিরে আটকদের একজন বন্দুক হামলায় নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন আরও অন্তত 2 জন। পরে হামলাকারীও আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অস্ত্রধারী ICE বিরোধী বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন FBI প্রধান। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE এর একটি বন্দি শিবিরে বন্দুক হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবন থেকে বন্দি শিবির লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। এতে হতাহত হন কয়েকজন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে।
বন্দুক হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করেন তারা। জোরদার করা হয় গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে আমরা বদ্ধপরিকর। সরকারের সব সংস্থা সম্পূর্ণভাবে তদন্ত কার্যক্রমে যুক্ত থাকবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো ভিকটিমের পরিচয় প্রকাশ করতে পারছি না। এদিকে হামলাকারী আইসিই বিরোধী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অ্যান্টি আইসিই লেখা গুলির খোসার ছবিও প্রকাশ করেন তিনি। বারবার এ ধরনের সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এর কর্মীরা। এ সময় এ ধরনের ঘটনা বন্ধে জরুরিভাবে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা। এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটায় আমাকে কথা বলতে হচ্ছে। এ ধরনের সংঘাতপূর্ণ মানসিকতা কোনোভাবেই কাম্য নয়। মানুষ ইন্টারনেট দেখে বিভ্রান্ত হয়ে আইসিইর কর্মীদের ওপর সহিংসতা চালাচ্ছে, যা এখনই বন্ধ হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে আইসিই। বৈধ নথিপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিবাসীদের আটক ও বহিষ্কার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ। সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। এখনও নিখোঁজ আছেন কয়েকজন। রাগাসার আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে চলছে উদ্ধার অভিযান। রাস্তা থেকে গাছ সরানোর কাজ করছে কর্মীরা। এদিকে টাইফুনের আঘাতে বিপর্যস্ত অবস্থা হংকংয়েরও। সুপার টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। শেনঝেনে ঝড়ের আঘাতে উপড়ে গেছে গাছ, বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়কের যোগাযোগ। পরিস্থিতি মোকাবিলায় বৃষ্টি আর ঝড় ও বাতাসের মধ্যেই কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে সচল করার চেষ্টা করা হচ্ছে সড়ক। স্থানীয়রা জানান, সুপার টাইফুন রাগাসার ক্ষয়ক্ষতি 2018 সালের টাইফুন মাংকুরের চেয়ে তুলনামূলক কম। টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত অবস্থা হংকংয়েরও। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হংকংয়ে আহত হয়েছেন প্রায় 100। টাইফুন আঘাতের সময় বিমানবন্দর, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ছিল। ঝড় অতিক্রম হওয়ায় সতর্ক সংকেত কমানো হয়েছে। ধ্বংসস্তূপ সরানো ও পুনর্গঠন কাজে ব্যস্ত হতে দেখা গেছে নগরবাসীকে। সুপার টাইফুন প্রথমে তাণ্ডব চালায় তাইওয়ানে। সেখানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। নিহতদের খুঁজতে মোতায়েন করা হয় উদ্ধারকারী দল। দ্বীপটির উপকূলবর্তী শহরগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পড়ছে সিরিয়ার লাতাকিয়ার বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। দুর্গম পাহাড়ি এলাকা, প্রবল বাতাস আর পুঁতে রাখা মাইনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইউরোপের দেশ গ্রিসেও দাবানলে পড়ছে বাড়িঘর ও বনাঞ্চল। বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ আগুনের স্ফুলিঙ্গ থেকে ছড়িয়েছে দাবানল। স্থানীয়রা জানান, বিদ্যুৎ গ্রিডের প্রতি কর্তৃপক্ষের অবহেলা ও দুর্বল রক্ষণাবেক্ষণই বিপর্যয় এই দুর্ঘটনার কারণ। সবুজে ঘেরা বনাঞ্চলের চারদিকে ধোঁয়ার কুণ্ডলী। ভয়াবহ দাবানলে পড়ছে সিরিয়ার লাতাকিয়া। বেশ কয়েকদিন ধরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে পাহাড়ি এলাকায় দমকা হাওয়া আর চারপাশে ছড়িয়ে থাকা মাইনের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। গ্রিসের এথেন্সে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের উৎস খুঁজে পেয়েছে তদন্তকারী দল। দমকা হাওয়ায় ঝুলন্ত তার থেকে ঝরে পড়া স্ফুলিঙ্গ মুহূর্তেই শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেয়। বাসিন্দাদের মতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ে, পুড়ে যায় নতুন বাড়িঘরও। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে এবছর গ্রিসে 41টি বড় দাবানলের মধ্যে 15টির উৎস ছিল বিদ্যুৎ নেটওয়ার্ক। এতে দগ্ধ হয়েছে প্রায় 51,000 একর জমি। এছাড়া দেশটির ঋণ সংকটে বিদ্যুৎ খাতে বিনিয়োগ কমায় এই নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। তবে সরকার বলছে 2019 সালের পর থেকে বিনিয়োগ বাড়িয়ে বছরে 71.2 কোটি ইউরোতে উন্নীত করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, তার মাটির নিচে নেয়া আর আশপাশ পরিষ্কারের কাজ চলছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।